নমস্কার। আজ আমরা ইরান আর ইসরায়েলের মধ্যে ১৩ই জুন ২০২৫ থেকে যে সংঘাতটা চলছে সেটার একদম বর্তমান পরিস্থিতি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে বিভিন্ন সূত্র থেকে সেগুলোর উপর ভিত্তি করেই আজকের এই বিশ্লেষণটা করার চেষ্টা করছি। উদ্দেশ্যটা হলো কি ঘটছে, কেন ঘটছে, আর এর প্রভাবগুলো ঠিক কোথায় কোথায় পড়ছে সেটা যতটা সম্ভব পরিষ্কার করে তুলে ধরা। ঠিক, কারণ শুধু ঘটনাগুলো পরপর বলে গেলেই তো হবে না, এর ভেতরের দিকগুলো প্যাটার্নটা বোঝা দরকার। একদম। চলুন তাহলে শুরু করি একেবারে ১৩ই জুন থেকে ইসরায়েলের ওই অপারেশন রাইজিং লায়ন দিয়ে। ইরানের প্রায় ১০০টার বেশি জায়গায় নাকি হামলা হয়েছিল। হ্যাঁ, ১০০টারও বেশি। আর শুধু সংখ্যা নয়, লক্ষ্যবস্তুগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। যেমন ধরুন তেহরান, ইস্ফাহান, নাতাঞ্জ, এই সব জায়গার পারমাণবিক কেন্দ্র নিউক্লিয়ার সাইট, মিলিটারি বেস, আবার মিসাইল তৈরির কারখানাও। ও, তার মানে বেশ বড়সড় ব্যাপার। অবশ্যই। এর ফলে ইরানের সিনিয়র আইআরজিসি কমান্ডার রেভলিউশনারি গার্ড কোরের উঁচু পদের কিছু কর্মকর্তা আর সাথে কিছু বিজ্ঞানীও নিহত হন। এর তাৎক্ষণিক প্রভাব কি পড়ল ইরানে? প্রভাব মারাত্মক। তেহরান থেকে প্রচুর সাধারণ মানুষ লক্ষ লক্ষ বলা হচ্ছে তারা পালিয়ে গিয়েছিল। জ্বালানি, খাবার এগুলোর ভয়ঙ্কর সংকট দেখা দেয়। ইন্টারনেটও প্রায় বন্ধ বা খুবই সীমিত হয়ে যায়। এটা শুধু সামরিক ক্ষতি না, বুঝতেই পারছেন, মানুষের মনোবল আর সরকারের ওপরও বিরাট চাপ। এরপর তো ইরানও পাল্টা জবাব দেবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ইরানও বসে থাকেনি। জুনের মাঝামাঝি থেকে শেষ দিক পর্যন্ত তারাও ইসরায়েলের বিভিন্ন শহরে, যেমন ধরুন আশদদ, তেল আভিভ, হাইফা, এগুলোতে মিসাইল আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। আর ইসরায়েলের যে আয়রন ডোম ডিফেন্স সিস্টেম আছে সেটা কি আটকাতে পেরেছিল এই হামলাগুলো? দেখুন, আয়রন ডোম খুবই শক্তিশালী, কিন্তু একেবারে সব আটকাতে পারেনি। বিশেষ করে যখন একসাথে অনেকগুলো মিসাইল বা ড্রোন হামলা হয়, তখন কিছু ফাঁক গলে বেরিয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। আচ্ছা। আর একটা ঘটনা ১৯শে জুনের বেরশেবার সোরোকা হাসপাতালে সিজ্জিল মিসাইল গিয়ে পড়ে। প্রায় ৫০ জন আহত হন সেখানে। হাসপাতালে হামলা, এটা তো আন্তর্জাতিক আইন অনুযায়ী। ঠিক তাই, এটা জেনেভা কনভেনশনের প্রতিপন্থী, আর তাই যুদ্ধাপরাধের একটা উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। ইরান আবার শুধু নিজেরাই হামলা করেনি, তাদের সমর্থিত কিছু গোষ্ঠী, যেমন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, তারাও কিন্তু এই সময় হামলা চালিয়েছে। ট্রু প্রমিস নামে একটা অপারেশনও চালিয়েছে তারা। পরিস্থিতি আরও ঘোরালো হলো যখন আমেরিকা সরাসরি এর মধ্যে ঢুকে পড়ল, তাই না? ২২শে জুনের অপারেশন মিডনাইট হ্যামার। একদম, এটা একটা বিরাট ঘটনা। মার্কিন B-2 বোমারু বিমান স্টেলথ বম্বার আর সাবমেরিন থেকে ইরানের অত্যন্ত সুরক্ষিত কিছু পারমাণবিক কেন্দ্রে, যেমন ফোর্দো, নাতাঞ্জ, ইস্ফাহান, এগুলোতে বাংকার বাস্টার বোমা ফেলা হয়। বাংকার বাস্টার মাটির গভীরে থাকে টার্গেটে? হ্যাঁ, যেগুলো মাটির অনেক নিচে সুরক্ষিত স্থাপনা ধ্বংস করার জন্য তৈরি। আমেরিকা দাবি করছে এতে ইরানের পারমাণবিক কর্মসূচির নাকি বিরাট ক্ষতি হয়েছে, যদিও ইরান সেটা মানছে না। তারা বলছে তেমন গুরুত্বপূর্ণ কিছু হয়নি। সত্যিটা কি সেটা নিরপেক্ষভাবে যাচাই করা মুশকিল। আমেরিকার এই অ্যাকশনের পর কি উত্তেজনা আরও বাড়ল? কারণ পরদিনই ২৩শে জুন ইসরায়েল আবার বড় হামলা করল তেহরানে। হ্যাঁ, সেটাই দেখা যাচ্ছে। ২৩শে জুনের হামলাটাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় বলা হচ্ছে। এবার টার্গেটে ফোর্দো পারমাণবিক কেন্দ্র তো ছিলই, সাথে তেহরানের কুখ্যাত অ্যাভেঞ্জেল আর আইআরজিসির হেডকোয়ার্টারও ছিল। এর জবাবে ইরানও নিশ্চয়ই। হ্যাঁ, ইরানও আবার মিসাইল আর ড্রোন ছুড়েছে। ইসরায়েল জুড়ে এখন হাই অ্যালার্ট। কিন্তু সবচেয়ে যেটা চিন্তার বিষয়, ইরান এবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এই হরমুজ প্রণালী বন্ধের হুমকিটা, এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে? দেখুন, হরমুজ প্রণালীটা খুব সরু একটা জলপথ হলেও এর গুরুত্ব অনেক, বিশাল। বিশ্বের প্রায় ২০% অপরিশোধিত তেল এই পথ দিয়েই পরিবহন হয়। এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে তেলের বাজারে একটা ভয়াবহ প্রভাব পড়বে। দাম আকাশছোঁয়া হতে পারে। সব দেশের ওপরেই এর প্রভাব পড়বে তাহলে? না, অফকোর্স। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু হুমকি, নাকি সত্যি ইরান এটা করার ক্ষমতা রাখে বা করবে? আর আন্তর্জাতিক দুনিয়া কি বলছে? প্রতিক্রিয়া কেমন? প্রতিক্রিয়া বেশ মিশ্র। একদিকে রাশিয়া, উত্তর কোরিয়া, আমেরিকার আর ইসরায়েলের এই কাজের নিন্দা করছে। অন্যদিকে চীন, ফ্রান্স, জাতিসংঘ, এরা সবাই দুপক্ষেকেই সংযম দেখাতে বলছে, শান্ত হতে বলছে।
উপসাগরীয় অঞ্চলের অনেক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, ফলে বিমান চলাচলের সমস্যা হচ্ছে। আর তেলের বাজারে তো একটা অস্থিরতা লেগেই আছে। আর সাধারণ মানুষের অবস্থা ইরানে? খুবই খারাপ। বিভিন্ন সূত্রে যা খবর আসছে তাতে শত শত সাধারণ মানুষ মারা গেছেন, হাজার হাজার আহত, বাড়িঘর, রাস্তাঘাট, মানে পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। শুধু ইরান নয়, পুরো অঞ্চলেই একটা অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ছে। যেমন ধরুন, ইয়েমেন থেকে হুথিরা লোহিত সাগরে জাহাজে হামলা চালাচ্ছে। ইরান আবার হুমকি দিচ্ছে ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করার। সব মিলিয়ে পরিস্থিতি খুব উদ্বেগজনক। তাহলে 23শে জুন পর্যন্ত যা দেখছি, 11 দিনেরও বেশি সময় ধরে এই লড়াই চলছে, কিন্তু থামার কোনো লক্ষণই নেই। একেবারে নেই। ইসরায়েলের আক্রমণ যেমন চলছে, ইরানও তার মতো করে পাল্টা জবাব দিচ্ছে। আমেরিকা সরাসরি ইসরায়েলকে শুধু সমর্থনই দিচ্ছে না, প্রয়োজনে নিজেও আক্রমণে অংশ নিচ্ছে। এটা আর সীমিত সংঘাত বা প্রক্সি বরের পর্যায়ে নেই। এটা এখন সরাসরি যুদ্ধ। হ্যাঁ, দুটো দেশের মধ্যে সরাসরি যুদ্ধ, যেখানে আমেরিকাও একটা বড় খেলোয়াড়। আর এর মানবিক প্রভাবটাও কিন্তু এনর্ম। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে পরিস্থিতি। ঠিক, এখনই বলা যাচ্ছে না যে এটা কোথায় গিয়ে থামবে। যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ হয়, বা ধরুন মার্কিন বা তার সহযোগী কোনো দেশের ঘাঁটিতে বড় মাপের হামলা হয়, তাহলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার সমূহ আশঙ্কা। আলোচনা প্রায় শেষের দিকে। একটা প্রশ্ন মনে আসছে, এই সংঘাত যদি আরও দীর্ঘস্থায়ী হয় বা আরও ছড়িয়ে পড়ে, তাহলে বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা, ভূরাজনৈতিক স্থিতিশীলতা, এগুলোর উপর এমন কি প্রভাব পড়তে পারে যা হয়তো আমরা এখন ভাবতেও পারছি না বা আলোচনাতেও আসছে না? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সুদূর প্রসারী প্রভাবগুলো হয়তো এখনো আমাদের কল্পনারও বাইরে। এটা নিয়ে অবশ্যই ভাবার অবকাশ